পশ্চিমবঙ্গের এই স্থানেই ঋষি বাল্মীকি মুনির আশ্রম ছিল এবং এখানেই মাতা সীতা এবং ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র লবকুশের জন্ম হয়েছিল। ভগবান শ্রীরামচন্দ্রের অনুরোধে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং শ্রীরামচন্দ্র নিজে এই মন্দিরের শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। সোশ্যাল মিডিয়াকে দূরে সরিয়ে রেখে পরিবার নিয়ে শান্তিতে, নিরিবিলিতে, নিশ্চিন্তে এবং নিরাপদে থাকার সেরা ঠিকানা লোধাশুলি। আমি এখন ঘুরে বেড়াচ্ছি লোধাশুলির জঙ্গলে। গুড মর্নিং, আমি শোভন, সাথে আছে শ্রাবণী আর শোভনিকা। সকাল 10:30 বাজে। যাত্রা শুরু করলাম এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আর এক সুন্দর প্রকৃতিতে অবস্থিত জঙ্গলমহলের রূপের রানী ঝাড়গ্রামের লোধাশুলির উদ্দেশ্যে। 3 জনের আমাদের এই যাত্রা শুরু হলো। থাকুন আমার সাথে, চলুন আমরা এক্সপ্লোর করি লোধাশুলি। দেখি লোধাশুলিতে থাকার জায়গা কীরকম, পার্শ্ববর্তী পরিবেশ কীরকম এবং এখান থেকে কি কি দেখে নেওয়া যায়, কি কি ঘোরা যায়। এর আগের পর্বে আমরা কলকাতা থেকে হাতিবাড়ি এসে হাতিবাড়ির সৌন্দর্যকে একেবারে কাছের থেকে উপভোগ করেছি। সেই ভিডিও যদি আপনার না দেখা হয়ে থাকে তবে ওপরের লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবেন। হাতিবাড়ি রোড ধরে নিলাম। এই রোড ধরে 20 কিলোমিটার গিয়ে আমরা গোপীবল্লভপুরে উঠব। এই পথের ধারে এই রকম অনেক শশার আড়ত আছে। পাশের জমির থেকে তুলে এনে এরা রাস্তার ধারে প্যাকিং করে কলকাতায় পাঠায়। আমাদেরকেও 2টো খেতে দিল, আমরাও 2 কিলো শশা নিয়ে নিলাম। পৌঁছে গেছি গোপীবল্লভপুর বাজার বা বাস স্ট্যান্ডে। এখান থেকে ডান দিক ঘুরে SH9 ধরে 24 কিলোমিটারের পথ অতিক্রম করে পৌঁছাবো তপোবন এবং ঘুরে দেখব খ্রিস্টপূর্ব 16 শতকের রামেশ্বর মন্দির। SH9 ধরে এগিয়ে চলেছি। সুন্দর রাস্তার কন্ডিশন আর চারিপাশের প্রাকৃতিক শোভা সত্যিই মনোরম। তুমি এরকম করবেন, থালা বানানো পুরো, হ্যাঁ নিয়ে যায়। ও তোমরা এ করে রাখবে, নিয়ে যাবে, তাই তো, তারা বানাবে। আচ্ছা আচ্ছা। তপবনের পথে যাওয়ার সময় গ্রামের এক বয়স্ক আদিবাসী মহিলাকে শালপাতা সেলাই করে করে রাখছে দেখছি। পরে এই শালপাতাগুলিকে নিয়ে গিয়ে শালপাতার থালা অথবা বাটি তৈরি করবে। ও এই যে এইগুলো না, এইগুলো তো বাবা, এগুলো ঝাঁটাকাঠি না? না না, ঝাঁটাকাঠি হচ্ছে এইটা, মোটা মোটা শক্ত। গুগল আমাদেরকে জঙ্গলের ভেতর দিয়ে ধান জমিতে প্রায় নামিয়ে দিয়েছিল। কোনো রকমে গাড়ি ঘুরিয়ে ফিরছি। এখানে সমস্যা এটাই যে এই পথে লোকজন একেবারে দেখা যায় না যে তাদেরকে জিজ্ঞাসা করব পথ কোন দিকে। প্রায় পৌঁছে গেছি তপোবন মন্দির বা বাল্মীকি মুনির আশ্রমে। এখান থেকে ডান দিকে আর মাত্র 1 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব। পৌঁছে গেলাম পার্কিংয়ে। আসার পথে রাস্তায় লোক না থাকলেও এখানে বেশ অনেক ভক্তের সমাগম দেখছি। বাবা, বাইকের সারি আর পার্কিংয়ে গাড়ি আর লোকজন পিকনিক করছে চারিদিক, মানুষজন ভর্তি চারিদিকে। আসার পথে রাস্তা বা পথঘাট দেখে বুঝতেই পারিনি যে এখানে এত মানুষের সমাগম হতে পারে। সামনের এই ছোট্ট ব্রিজটিকে পার করে আমাদের আশ্রমে তথা মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে হবে। তাহলে চলুন এই মন্দির চত্বর এবং মন্দির চত্বরের চারিদিক ভালো করে ঘুরে দেখি। এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব অনেক। এই স্থানেই লবকুশের জন্ম হয়। এই সেই স্থান যেখানে বাল্মীকি মুনি তার আশ্রম তৈরি করেছিলেন। এটা বিশ্বাস করা হয় এখানে রাম, সীতা, হনুমান, লবকুশ এবং বাল্মীকি মুনি অবস্থান করেছিলেন। এখানে রাম, লক্ষ্মণ, সীতা ও লবকুশের একটি মন্দির আছে। বজরংবলীরও একটি মন্দির আছে এবং একটি শিব মন্দিরও আছে। এখানে একটি যজ্ঞকুণ্ড আছে যার অগ্নি সব সময় জ্বলতে থাকে। নদীর ধারে কিছুটা দূরে জঙ্গলের ভেতরে আছে তিলক মাটির পাহাড়।
আরও কিছুটা দূরে আছে হনুমান ছাতি, যেখানে হনুমান তপস্যা করেছিলেন। এখান থেকেই আরও কিছুটা দূরে আছে তপোবন ড্যাম, তবে এগুলি গভীর জঙ্গলের ভেতরে বলে সেগুলিতে আমরা আর গেলাম না। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা একটি শান্ত ও মনোরম পরিবেশের মধ্যে জায়গাটি অবস্থিত। পাশ দিয়ে একটি ছোট্ট নদী প্রবাহিত হয়ে সুবর্ণরেখা নদীতে মিলিত হয়েছে, যা এই স্থানের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। তপবন ঘুরে অদ্ভুত সুন্দর এক মুহূর্ত কাটিয়ে এগিয়ে চলেছি রামেশ্বর মন্দিরের দিকে। সত্যি বলতে কলকাতার এত কাছে এত সুন্দর ঐতিহাসিক স্থান আছে, এটা বিশ্বাস করতেই পারা যাচ্ছে না। যাই হোক, চলুন এবার রামেশ্বর মন্দির ঘুরে দেখব। পৌঁছে গেছি খ্রিস্টপূর্ব 16 শতকের দিকে নয়াগ্রামের রাজা চন্দ্রকেতু দ্বারা নির্মিত বলে মনে করা হয়। এই সেই ভগবান শিবের মন্দির রামেশ্বর মন্দিরে। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকে অবস্থিত এই রামেশ্বর মন্দিরটি একটি প্রাচীন শিব মন্দির এবং ঝাড়গ্রামের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এই মন্দিরের ভেতরে একসাথে 12টি শিবলিঙ্গ আছে। মন্দির চত্বরে এই পুরনো কাঁঠাল গাছটি পূজিত হয়। মন্দিরের ভেতরে একটি বড় ষাঁড় আছে, যা অনেকে কাঁধে নিয়ে প্রদক্ষিণ করে। বিশ্বাস করা হয় সীতা মাতার বনবাসকালে শিব চতুর্দশীর ব্রত পালনের জন্য এই মন্দির তৈরি করা হয়েছিল। অন্য আরেক মান্যতা আছে এই যে শ্রী রামচন্দ্রের অনুরোধে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দিরটি তৈরি করেন এবং কথিত আছে শ্রী রামচন্দ্র স্বয়ং এই শিবলিঙ্গ স্থাপন করেন। আর ভগবান শ্রীরাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন বলেই এর নাম রামেশ্বর। এখানে মহাদেবের পূজা করেই রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র বানর সেনা নিয়ে লঙ্কায় পাড়ি দিয়েছিলেন বলে বিশ্বাস। মন্দিরের পাশে এই অতিথি নিবাসটিও তৈরি করা আছে। প্রতি বছর গঙ্গাবারণীতে মন্দির সংলগ্ন একটি বিশাল মেলা আয়োজিত হয়। শ্রাবণ মাসে এখানে হাজার হাজার পুণ্যার্থী ভগবান শিবের পূজা করতে আসে। অ্যাকচুয়ালি মন্দিরটি ঐতিহ্যবাহী ওড়িয়া স্থাপত্য শৈলীতে নির্মিত। রামেশ্বর মন্দির এবং তপবন ঘুরে এগিয়ে চলেছি লোধাশুলির দিকে। এই রকম পথ দিয়েই না বলা যেতে পারে এই রকম বালির বাঁধ পার হয়ে সুবর্ণরেখা নদী পার করে ওপারে গিয়ে ভালো রাস্তা পাবো। যাই হোক, হাতিবাড়ি থেকে গোপীবল্লভপুর পার্ক ঘুরে তপবন দেখে এবং রামেশ্বর মন্দির ঘুরে লোধাশুলির দূরত্ব 75 কিলোমিটার। এই পথে গাড়ি ভাড়া পড়ে ছোট গাড়ির জন্য 1600 টাকা আর বড় গাড়ির জন্য 2000 টাকা। আর হাতিবাড়ি থেকে সোজাসুজি লোধাশুলির দূরত্ব 45 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়ে 1000 থেকে 1200 টাকা। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন তাপস মাইতি 9002414343 এই নাম্বারে। পৌঁছে গেলাম লোধাশুলি প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে WBFDC। চেক ইন টাইম যথারীতি 12টা, চেক আউট 10টা। এটা রিসেপশন ডেস্ক। সুন্দর সোফা দেয়া আছে, তার মাঝে সেন্টার টেবিল দেয়া আছে। এখানে সোফা একটা আছে, সিঙ্গেল সোফা, হ্যান্ড ওয়াশের জায়গা, টিভি আছে, আর এই দিকে আছে ডাইনিং। শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশের খোঁজে আবার একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি লোধাশুলিতে। আজকে রাত্রে এখানে থাকবো, এখানে সময় কাটাবো। রুমটা দেখে নিয়েছি, আমাদের নিচে আমাদের ডিলাক্স রুম। এখানে 2 প্রকারের রুম আছে, ডিলাক্স আর সুপার ডিলাক্স। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যেরকম হয়, ক্লিন। এসি, একটা ফ্যান আছে, আর সুন্দর বারান্দা আছে। এখানে বসেও সামনে জঙ্গল, আর যেহেতু ফরেস্টের মধ্যে জঙ্গলের মধ্যে, এবারও বলি যে কিছু পোকামাকড় থাকতেই পারে, আসতেই পারে, তবে না আসার সম্ভাবনাটাই বেশি। এবার তাহলে একটু টয়লেটটা দেখে নিই। বাহ, এইটার টয়লেটটা বড়। এখানে ওয়াশ বেসিন আছে, এখানে টাওয়াল রাখার জন্য, রাখার জন্য মিক্সচার আছে, শাওয়ার আছে আর গিজার।
WC ইটালিয়ান বা ওয়েস্টার্ন। বয়স হয়েছে সেই জন্য বয়স বোঝা যাচ্ছে, কিন্তু তা বলে অপরিষ্কার নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রুমে টিভি আছে, যদিও আমরা বিশেষ টিভি দেখি না। এইদিকে একটা রুম থেকে জানালা, ওইদিকেও রুম থেকে জানালা আছে। রাস্তা, সামনে রাস্তা, মেন রোড, জঙ্গল। আর এই একটা মিরর আছে। ওয়ার্ড্রব নেই? ও, একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে। ও হ্যাঁ, এখানে জামা কাপড় হয়তো কোথায় রাখবো ওয়ার্ড্রব, সেই বড় ওয়ার্ড্রব নেই। আর ওই দিকে একটা সাইড টেবিল আছে ওই কোনাটায়। এদের যে কিটগুলো আছে সেই কিটগুলো, সেখানে ব্রাশ থাকে, মাজন থাকে, সবই আছে, টয়লেট কিট। আমি আছি ডিলাক্স রুমে, গ্রাউন্ড ফ্লোরের। দুটো ডিলাক্স রুম আছে, আর ফার্স্ট ফ্লোরে দুটি সুপার ডিলাক্স, সেকেন্ড ফ্লোরে দুটো সুপার ডিলাক্স। মোট 4টে সুপার ডিলাক্স রুম আছে। টোটাল এখানে 6টা রুম আছে। ডিলাক্স রুমের ভাড়া 2000 টাকা, আর সুপার ডিলাক্স রুমের ভাড়া 2500 টাকা। এই থাকার জায়গার বাউন্ডারিটা পার হলেই বিস্তর পিছনে শালের জঙ্গল। এই আমি এখন ঘুরে বেড়াচ্ছি লোধাশুলির জঙ্গলে। জঙ্গলে ঠিক বলবো না, ফরেস্টের থাকার জায়গায়। খুব সুন্দর এটি থাকার জায়গা। ক্যাম্পাসের মধ্যে শাল গাছ দিয়ে সাজানো বাগান। এই যে চলছে, বেশ বড় মানে অনেক বড় ক্যাম্পাস এটা। জায়গায় জায়গায় ফরেস্টের যে কাঠ, সেই কাঠও কেটে রাখা আছে। ওই দূরে একটা সেট করা আছে, পার্কিংয়ের জায়গা আছে। আর এখানে ওয়াইল্ড অ্যানিমেল কিছু দেখাই যেতে পারে। এই পথ দূরে জঙ্গলের ভেতরে চলে গেছে। আর এখানে আছে ফরেস্টের যারা স্টাফ, তাদের থাকার জায়গা এইগুলো। আর দেখুন এই সব বড় বড় শাল গাছ, এই শালের জঙ্গল। সেই জঙ্গলে আমরা আছি। রাস্তার উল্টো দিকেও শালের জঙ্গল। এই একটা দেখছি গাড়ি, এই রাস্তা ফাঁকা, ওই মাঝে মধ্যে একটা দুটো করে গাড়ি যাচ্ছে। এখান থেকে বিভিন্ন জায়গার ডিস্টেন্সগুলো জানিয়ে রাখি। খড়গপুর স্টেশন 40 কিলোমিটার, কনক দুর্গা টেম্পল 40 কিলোমিটার, ঝাড়গ্রাম স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 15 কিলোমিটার, আর ঝাড়গ্রাম রাজবাড়ি এখান থেকে দূরত্ব 14 কিলোমিটার মাত্র। রোড ক্রস করে উল্টো দিকে আসলেও উল্টো দিকেও সেই শালের জঙ্গল, সেই শাল গাছে ঘেরা ভালো সুন্দর অদ্ভুত প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এখানে সত্যিই ভালো। লোধাশুলিতে আমরা এখন লাঞ্চ করব। ভাত বলা আছে, আলু ভাজা বলা আছে, আলু পোস্ত বলা আছে, ডাল আছে, এগ কারি আছে, আর আছে ফিশ কারি, সাথে গ্রিন স্যালাড। দেখি টেস্ট কীরকম হয় খাবারের। এসে গেছে বাসমতি রাইস, মাছ এসে গেছে। তাহলে খাবার আমাদের রেডি। এখানে খাওয়া আপনি আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছা মতো এখানে অর্ডার নিতে পারেন, এরা বানিয়ে দেয়। আমাদের খাওয়া শুরু হয়ে গেল। কি আচ্ছা, এবার জানাই রেলপথে লোধাশুলি কিভাবে পৌঁছানো যায়। হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছানো যায়। যেমন সকাল 6টা 20 12021 বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, কিংবা সকাল 6টা 30 228161 কান্তাবাঞ্জি ইস্পাত, অথবা 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, কিংবা সকাল 10টা 10 ঘাটশিলা মেমু ধরে সহজেই ঝাড়গ্রাম পৌঁছানো যায়। ঝাড়গ্রাম স্টেশন থেকে অটো অথবা টোটো বুক করে 300 টাকার মধ্যে রিসর্টে পৌঁছে যাওয়া যায়। আর গাড়ি লাগলে রিসর্ট ম্যানেজার অর্ণব বসুর সাথে 9091914828 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। গাড়ি ভাড়া পড়ে 500 টাকা।
এছাড়াও সড়ক পথে কলকাতা থেকে লোধাশুলির দূরত্ব 160 কিলোমিটার। কলকাতার বিভিন্ন স্থানের সহিত বাসের মাধ্যমে ভালোভাবে যুক্ত লোধাশুলি, যেমন ধর্মতলা, বাবুঘাট, সাঁতরাগাছি প্রভৃতি জায়গা থেকে প্রতিদিন নিয়মিত বাস ছাড়ে লোধাশুলির জন্য। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। কেউ যদি আমাদের মতো নিজের গাড়িতে পৌঁছাতে চান তবে NH-16 এবং NH-19 হয়ে সময় লাগে মাত্র 3 ঘন্টার মতো। লাঞ্চ করার পর বেশ কিছুটা রেস্ট করে নিয়ে ক্যাম্পাসের বাইরে এই সুন্দর জায়গাটিতে এখন বসে প্রকৃতির রূপকে অনুভব করছি। আসলে পরিবার নিয়ে একসাথে সময় কাটাচ্ছি। এখানে জানিয়ে রাখি, এখান থেকে লোকাল সাইট সিনিংয়ে কি দেখে নেওয়া যায়। ট্রাইবাল মিউজিয়াম সেন্টার, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী টেম্পল, ঝাড়গ্রাম মিনি জু, কনকদুর্গা টেম্পল, মেডিসিন প্ল্যান্ট গার্ডেন এবং রোজ গার্ডেন। এই লোকাল ট্যুর করতে গাড়ি ভাড়া পড়ে 600 থেকে 800 টাকা। রিসর্টে বললে এরাই গাড়ির ব্যবস্থা করে দেয়। এছাড়াও এখান থেকে বেলপাহাড়ির বিভিন্ন স্থান ঘুরে নেওয়া যায়, যেমন ঘাগরা ওয়াটারফলস, তারাফেনী রিভার ড্যাম, খান্ডারানী লেক, গাদারসিনী হিল, কেতকি জলপ্রপাত, লালজল পাহাড়, কাকড়াঝোড় এবং ধাঙ্গি কুসুম। এর জন্য গাড়ি ভাড়া পড়ে 1500 থেকে 1800 টাকার মতো। আলো কিছুটা কমে এসেছে, রাত 8:30 বেজে গেছে। আমরা ডিনার করতে চলে এসেছি। এদের রান্নার কোয়ালিটি এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো, সত্যিই খুব ভালো, আর দাম একেবারে নাগালের মধ্যে। আমাদের রাতের হালকা খাবার ভাত, ডাল আর বয়েল সবজি। যাই হোক, এখানে খেতে খেতে জানিয়ে রাখি, এখানে বছরের যে কোনো সময়ে ঘোরা যায়, তবে নভেম্বর থেকে মার্চ ঘোরার সেরা সময়। আর যারা নেচার ভালোবাসেন, সবুজকে ভালোবাসেন, তাদের জন্য মে মাস থেকে আগস্ট পর্যন্ত ঘোরার সেরা সময়। ডিনার কমপ্লিট করে ক্যাম্পাসে একটু হাঁটছি, আর হাঁটতে হাঁটতে দেখে নিই লোধাশুলি ট্যুরের খরচটা কীরকম। হাওড়া থেকে ঝাড়গ্রাম ট্রেন ভাড়া চেয়ার কারের জন্য 360 টাকা, স্টেশন থেকে গাড়ি ভাড়া 300 টাকা, থাকার জন্য রিসর্ট ভাড়া 2240 টাকা, দুইজনের খাওয়া খরচ বাবদ 800 টাকা, লোকাল সাইট সিনের গাড়ি ভাড়া 600 টাকা এবং বেলপাহাড়ি সাইট সিনের জন্য 1500 টাকা। অর্থাৎ দুজনের থাকা, খাওয়া, ঘোরা সহ মোট খরচ 6500 টাকা। আজ এই পর্যন্তই, কারণ কাল ভোর ভোর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আবার কলকাতা ফিরে যে যার কাজে লেগে যাব। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ঠিকানায়, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন।